আসসালামু আলাইকুম। সবার আগে বাছাই করা 10টি আন্তর্জাতিক খবর জানিয়ে দেব। প্রথমেই থাকছে শিরোনাম। তবে তার আগে অনুরোধ থাকবে ভিডিওটিতে একটি লাইক দিবেন। যুদ্ধবিরতি শেষেই পুরোদমে ইসরায়েল ফিলিস্তিন যুদ্ধ শুরু হয়ে গেছে। এরই মধ্যে আত্মরক্ষার স্বার্থে প্রচলিত অস্ত্র নির্মাণ করছে ইরান। ইরানি ক্ষেপণাস্ত্র নিয়ে কথা বলার অধিকার ইউরোপের নেই। এরপরই জানিয়ে দিব ইসরায়েলের উপর শিগগিরই ভিসা নিষেধাজ্ঞা দিচ্ছে যুক্তরাষ্ট্র। কপালে চিন্তার ভাঁজ ইহুদিবাদী বেঞ্জামিন নেতানিয়াহুর। এবং জানিয়ে দেব গাজায় ইসরায়েলের সঙ্গে হামাসের ভয়াবহ তুমুল সংঘর্ষ। আরো জানিয়ে দেব ফিলিস্তিনের বিরুদ্ধে জনমতের যুদ্ধে হারছে ইসরায়েল, দিশেহারা ইহুদিবাদী বেঞ্জামিন নেতানিয়াহু সরকার। সর্বশেষ জানিয়ে দিব ইসরায়েলকে সমর্থন না দেওয়ায় রোষের শিকার ইলন মাস্ক। ক্ষমা চেয়ে রক্ষা পেল না ইহুদিবাদী ইলন মাস্ক। শুনছিলেন সংবাদ শিরোনাম, এখন বিস্তারিত। তবে তার আগে অনুরোধ থাকবে ভিডিওটিতে একটি লাইক এবং কমেন্টস করে জানিয়ে দিন আজকের এই ভিডিও সম্পর্কে আপনার মূল্যবান মতামত। আর অবশ্যই এই ভিডিওটি আপনার ফেসবুকে অথবা আপনার সোশ্যাল মিডিয়ায় শেয়ার দিয়ে ছড়িয়ে দিন আর জানিয়ে দিন আপনি কোন জেলা থেকে বা কোথা থেকে আমাদের সংবাদ শুনছেন এবং দেখছেন। আত্মরক্ষার স্বার্থে প্রচলিত অস্ত্র নির্মাণ করছে ইরান। ইরানি ক্ষেপণাস্ত্র নিয়ে কথা বলার অধিকার ইউরোপের নেই। ইরানের নবনির্মিত ফাতাহ 2 ক্ষেপণাস্ত্র সম্পর্কে ব্রিটেন, ফ্রান্স ও জার্মানি যে যৌথ বিবৃতি প্রকাশ করেছে তাকে বিভ্রান্তিকর ও রাজনৈতিক উদ্দেশ্য প্রণোদিত বলে প্রত্যাখ্যান করেছে তেহরান। ইরানের পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র নাসের কানানি বলেছেন, ইউরোপীয় ট্রয়কা নামে পরিচিত এই 3 দেশ ইরানের ক্ষেপণাস্ত্র সম্পর্কে যে মন্তব্য করেছে তার আইনগত কোনো ভিত্তি নেই। তিনি বলেছেন, ইরানের ক্ষেপণাস্ত্র কর্মসূচির ওপর জাতিসংঘ নিরাপত্তা পরিষদের যে বিধিনিষেধ ছিল তা 2015 সালে স্বাক্ষরিত পরমাণু সমঝোতা অনুযায়ী গত 18 অক্টোবর শেষ হয়ে গেছে। কাজেই 3 ইউরোপীয় দেশ ইরানের ক্ষেপণাস্ত্র কর্মসূচি সম্পর্কে যে অভিযোগ করেছে তা অগ্রহণযোগ্য এবং বেআইনি। ইরান গত 19 নভেম্বর তার নতুন ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র ফাতাহ 2 এর মোড়ক উন্মোচন করে গত বৃহস্পতিবার 30 নভেম্বর জার্মানি, ফ্রান্স ও ব্রিটেন ইরানের এ পদক্ষেপের নিন্দা জানিয়ে এক যৌথ বিবৃতিতে বলেছে, আন্তর্জাতিক আহ্বান উপেক্ষা করে নিজের ক্ষেপণাস্ত্র কর্মসূচি শক্তিশালী করছে ইরান। ইরানের পরমাণু সমঝোতায় স্বাক্ষরকারী ওই 3 দেশ মধ্যপ্রাচ্য সহ গোটা বিশ্বে অস্থিতিশীলতা সৃষ্টিতে ভূমিকা পালন করার জন্য তেহরানকে অভিযুক্ত করে। যৌথ বিবৃতিতে বলা হয়, ইরান যাতে পরমাণু অস্ত্র তৈরি করতে না পারে সেজন্য এসব দেশ প্রতিটি কূটনৈতিক পদক্ষেপ গ্রহণ করবে। এ সম্পর্কে কানানি আরো বলেন, ইরান আত্মরক্ষার স্বার্থে আন্তর্জাতিক আইন মেনে প্রচলিত ক্ষেপণাস্ত্র কর্মসূচি শক্তিশালী করেছে। কাজেই এ নিয়ে কারো কিছু বলার অধিকার নেই। তিনি এ ধরনের অভিযোগ উত্থাপন করে ইরানের সঙ্গে ইউরোপের সম্পর্ক নস্যাৎ না করার জন্য ওই 3 দেশের প্রতি আহ্বান জানান। সূত্র পার্টস টুডে। ইসরায়েলের উপর শিগগিরই ভিসা নিষেধাজ্ঞা দিচ্ছে যুক্তরাষ্ট্র। ফিলিস্তিনের অধিকৃত পশ্চিম তীরের ফিলিস্তিনিদের ওপর সহিংসতায় জড়িত উগ্র ইসরায়েলিদের ওপর ভিসা নিষেধাজ্ঞা দেবে যুক্তরাষ্ট্র। আগামী কয়েক সপ্তাহের মধ্যেই নিষেধাজ্ঞা দেওয়া হবে। এরই মধ্যে বিষয়টি ইসরায়েলকে জানিয়ে দিয়েছে বাইডেন প্রশাসন। মার্কিন পররাষ্ট্র দপ্তরের এক জ্যেষ্ঠ কর্মকর্তার বরাতে শুক্রবার এক প্রতিবেদনে এসব তথ্য জানিয়েছে বার্তা সংস্থা রয়টার্স। গত 7 অক্টোবর হামাসের হামলার পর থেকে গাজা উপত্যকা ও পশ্চিম তীরে সমান তালে হামলা করে যাচ্ছে ইসরায়েলি সেনারা। ইসরায়েলি এসব হামলায় গাজায় 15,000-এর বেশি এবং পশ্চিম তীরে কয়েকশো ফিলিস্তিনি নিহত হয়েছে। নাম প্রকাশ না করার শর্তে মার্কিন পররাষ্ট্র দপ্তরের এক জ্যেষ্ঠ কর্মকর্তা বলেছেন, ওয়াশিংটনের দাবি ছিল ইসরায়েল যেন অধিকৃত পশ্চিম তীরে সহিংসতায় জড়িত ইসরায়েলিদের বিচারের আওতায় আনে। তবে নেতানিয়াহু সরকার এমন কোনো পদক্ষেপ নেয়নি। তাই এই নিষেধাজ্ঞা আগামী কয়েক সপ্তাহের মধ্যে আসতে পারে। মার্কিন পররাষ্ট্রমন্ত্রী অ্যান্টনি ব্লিংকেন ইসরায়েলের প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু এবং তার যুদ্ধকালীন মন্ত্রিসভার সঙ্গে বৈঠকে এ বিষয়ে জানিয়ে দিয়েছেন। এর আগে গত 18 নভেম্বর মার্কিন সংবাদ মাধ্যম ওয়াশিংটন পোস্টে লেখা এক উপসম্পাদকীয়তে পশ্চিম তীরে সহিংসতা বন্ধ না করলে ইসরায়েলিদের ওপর ভিসা নিষেধাজ্ঞার হুমকি দেন বাইডেন। বাইডেন লেখেন, আমি ইসরায়েলের নেতাদের জোর দিয়েছি বলেছে যে পশ্চিম তীরে ফিলিস্তিনিদের ওপর সহিংসতা বন্ধ করতে হবে। যারা সহিংসতার সঙ্গে জড়িত তাদের অবশ্যই জবাবদিহির আওতায় আনতে হবে। পশ্চিম তীরে বেসামরিক নাগরিকদের ওপর হামলাকারীদের বিরুদ্ধে ভিসা নিষেধাজ্ঞা সহ নিজস্ব পদক্ষেপ নিতে প্রস্তুত রয়েছে যুক্তরাষ্ট্র। তিনি আরো লেখেন, এটা অনেকটাই স্পষ্ট যে ইসরায়েলি ও ফিলিস্তিনি উভয় জনগণের দীর্ঘমেয়াদী নিরাপত্তা নিশ্চিত করার একমাত্র উপায় হল দ্বিরাষ্ট্রভিত্তিক সমাধান। এর আগেও ফিলিস্তিন ইস্যু সমাধানে বেশ কয়েকবার দ্বিরাষ্ট্রভিত্তিক সমাধানের কথা বলেছেন বাইডেন।
গাজায় ইসরায়েলের সঙ্গে হামাসের ভয়াবহ সংঘর্ষ। অবরুদ্ধ গাজা উপত্যকায় ইসরায়েল নতুন করে যে আগ্রাসন শুরু করেছে তার বিরুদ্ধে শক্ত জবাব দিচ্ছে প্রতিরোধ আন্দোলন হামাস ও জিহাদ আন্দোলন। ফিলিস্তিনি গণমাধ্যমগুলো জানিয়েছে গাজার কয়েকটি এলাকায় ইসরায়েলি সেনাদের সাথে প্রতিরোধ যোদ্ধাদের ভয়াবহ সংঘর্ষ হয়েছে। গাজা উপত্যকার কাছের কয়েকটি ইহুদি বসতিতে সাইরেনের শব্দ শোনা গেছে। ইসরায়েল দাবি করেছে তারা গাজা থেকে ছোড়া একটি রকেট ভূপাতিত করেছে। ফরাসি বার্তা সংস্থা এএফপি জানিয়েছে গাজা উপত্যকার উত্তরে সেদ্রত শহরে বিশাল বিস্ফোরণের শব্দ শোনা গেছে। এতে সেখানে আগুনের কুণ্ডলী উঠতে দেখা যায়। স্থানীয় কর্তৃপক্ষ জানিয়েছে গাজা উপত্যকা থেকে ছোড়া রকেটে ইসরায়েলি সম্পদের ক্ষতি হয়েছে। জিহাদ আন্দোলনের সামরিক শাখা আল কুদস ব্রিগেড বলেছে তারা মানবতা বিরোধী অপরাধের প্রতিবাদে ইসরায়েলের সিটি ও টাউনগুলোতে রকেট হামলা চালিয়েছে। হামাসের রাজনৈতিক শাখার সদস্য ইজ্জাদ আল রাশক বলেছেন গত 50 দিনে ইসরায়েল যা অর্জন করতে পারেনি নতুন করে আগ্রাসন শুরু করেও তা অর্জন করতে পারবে না। সূত্র পার্স টুডে। ফিলিস্তিনের বিরুদ্ধে জনমতের যুদ্ধে হারছে ইসরায়েল। সারা বিশ্বের মানুষ বিশেষ করে তরুণরা 1 মাসেরও বেশি সময় ধরে তাদের পছন্দের সামাজিক মাধ্যমগুলিতে ফিলিস্তিনি সিট মহলে ইসরায়েলের দ্বারা নির্বিচারে বোমা বর্ষণের ফলে সৃষ্ট ধ্বংসযজ্ঞ দেখছে। ইন্টারনেট সেবা আছে এমন যে কেউ বোমার আঘাতে ছিন্নভিন্ন হয়ে যাওয়া শিশুদের, টন টন কংক্রিটের নিচে পিষ্ট মানুষের এবং মায়েদের সন্তানদের মৃতদেহ হাতড়ানোর অসংখ্য ভিডিও দেখছেন। ইসরায়েল অবশ্য তার রক্তক্ষয়ী যুদ্ধ এবং কয়েক দশকের পুরনো দখলদারিত্বের ইতিহাসকে ধামাচাপা দেওয়ার জন্য তার চিরাচরিত প্রচেষ্টা এবং আরো অনেক কৌশল চালিয়ে যাচ্ছে। এটি ফিলিস্তিনকে সন্ত্রাসবাদী হিসেবে চিহ্নিত করতে এবং ফিলিস্তিনি সাংবাদিকদের হত্যা করতে দ্বিধা করে না, যারা গাজার সত্য বিশ্বকে জানানোর জন্য অক্লান্ত পরিশ্রম করে। ইসরায়েল বিদেশি সাংবাদিকদের গাজায় প্রবেশ করতে দেয় না এবং তারা স্বাধীনভাবে যা দেখে তা প্রকাশ করতে দেয় না। কমিটি টু প্রোটেক্ট জার্নালিস্ট এর মতে শুধুমাত্র এই সর্বশেষ যুদ্ধে ইসরায়েল কমপক্ষে 53 জন সাংবাদিক এবং গণমাধ্যম কর্মীকে হত্যা করেছে এবং বেশিরভাগই তাদের পরিবারের সদস্য সহ। আল জাজিরার গাজা সংবাদদাতা ওয়াইল দাহদু তার স্ত্রী, ছেলে, মেয়ে এবং নাতিকে এমনই এক বোমাবর্ষণে হারিয়েছেন। তিনি যখন খবরটি পান তখন সরাসরি সম্প্রচারে ছিলেন। সিএনএন এর ফরিদ জাকারিয়া সম্প্রতি স্বীকার করেছেন যে ইসরায়েলি সামরিক বাহিনী বর্তমানে শুধুমাত্র যুদ্ধবিধ্বস্ত গাজা উপত্যকায় শুধুমাত্র সেই সব বিদেশি সাংবাদিকদের প্রবেশের অনুমতি দেয় যারা সংবাদ প্রকাশের আগে পর্যালোচনার জন্য ইসরায়েলি সামরিক বাহিনীতে তাদের সমস্ত উপকরণ জমা দিতে সম্মত হয়। জাকারিয়া বলেন, সিএনএন ইসরায়েলের আক্রমণের বিষয়ে সীমিত তথ্য প্রদান করার জন্য এই শর্তগুলিতে সম্মত হয়েছে। ফেসবুকের মালিক মেটা 7 অক্টোবর থেকে ফিলিস্তিনি নাগরিকদের গণহত্যার বিষয়ে সচেতনতা বাড়ায় এমন অ্যাকাউন্ট এবং পোস্টগুলিতে প্রতিবেদন সহ 90%-এরও বেশি ফিলিস্তিনি সমর্থক বিষয়বস্তু মুছে ফেলছে। তবে ইসরায়েলের এই সমস্ত প্রচেষ্টা সত্ত্বেও ইসরায়েল বেশিরভাগ সামাজিক মাধ্যমে ফিলিস্তিনে তার আচরণ সম্পর্কে সত্য গোপন করতে সক্ষম আর নয়। এটি আর প্যালেস্টাইন সম্পর্কে অপপ্রচার এবং জনমতকে নিয়ন্ত্রণ করতে পারছে না, যেহেতু মূলধারার গণমাধ্যমগুলি পশ্চিমা চাপের কারণে এককভাবে সিদ্ধান্ত নেওয়ার ক্ষমতা হারিয়ে ফেলেছে। অন্যান্য সামাজিক মাধ্যমগুলিতে ইসরায়েলের দখলদারিত্বের বর্বরতা, বৈশ্বিক শ্রোতাদের ফিলিস্তিনের পরিস্থিতি চাক্ষুষ করতে প্রকাশ্যে তা তুলে ধরা হচ্ছে। এখন সামাজিক মাধ্যম ব্যবহারকারীরা খোলাখুলিভাবে ইসরায়েলের গাজা যুদ্ধের বর্ণনাকে নিয়ন্ত্রণ করার মরিয়া প্রচেষ্টাকে উপহাস করছে এবং মূলধারার গণমাধ্যমগুলির দ্বারা প্রচারিত ইসরায়েলের মিথ্যাগুলিকে দ্রুত প্রকাশ করছে। এখন এটি কেবল ইসরায়েলি নয় যে জানে যে এটি প্রচারণা যুদ্ধে হেরে যাচ্ছে, ইসরায়েলের সবচেয়ে বড় অর্থদাতা এবং সমর্থনকারীরাও জানে। ইসরায়েলকে সমর্থন না দেওয়ায় রোষের শিকার ইলন মাস্ক। ইহুদি বিদ্বেষী নানা পোস্ট নিয়ে তার এক্স হ্যান্ডেলে গত কয়েকদিন ধরেই তুলকালাম চলছে। মাস্কের মালিকানাধীন মাইক্রো ব্লগিং সাইট এক্স এসব পোস্টকে সমর্থন করছে বলে অভিযোগ। এর জন্য চরম রোষের মুখে পড়েছেন এক্স কর্তা ইলন মাস্ক। হোয়াইট হাউস এক্সের তীব্র নিন্দা করেছে। পাশাপাশি সমালোচনা শুরু হয়েছে শিল্প জগতেও। অ্যাপল, ডিজনির মতো নামি দামি কোম্পানি এক্স হ্যান্ডেল থেকে বিজ্ঞাপন তুলে নিতে শুরু করেছে। তাতেই এবার ফের মেজাজ হারালেন মাস্ক। বিজ্ঞাপনী সংস্থাগুলোকে অশ্রব্য ভাষায় গালিগালাজ করেন তিনি।
সেজন্য প্রকাশ্যে ক্ষমা চাইলেন তিনি। বুধবার মাইক্রো ব্লগিং সাইটে একটি পোস্ট ছড়িয়ে পড়ে যার মর্ম ছিল শ্বেতাঙ্গদের বিরুদ্ধে ঘৃণা ছড়াচ্ছেন ইহুদিরা। সেটির সমর্থনে পাল্টা মার্কস সমালোচনার ঝড় ওঠে। যুদ্ধের শুরু থেকেই ইহুদি অধ্যুষিত ইসরায়েলকে সমর্থন করছে আমেরিকা। আমেরিকার হোয়াইট হাউসের তরফের মার্কস মন্তব্যের প্রেক্ষিতে তড়িঘড়ি বিবৃতি প্রকাশ করা হয়। ইহুদি বিদ্বেষী এবং বর্ণবাদী ঘৃণার প্রচার অত্যন্ত ঘৃণ্য আচরণ, এমনটাই জানান হোয়াইট হাউসের মুখপাত্র অ্যান্ড্রু বেটস। তিনি লেখেন, আমেরিকার নাগরিকদের মূল্যবোধের পরিপন্থী এই পোস্ট। তার কথায় ইলন মার্কস এইসব পোস্ট ব্লক না করে বরং সমর্থন করছেন। হোয়াইট হাউসের বিবৃতির পরেই ক্ষোভের আগুন জ্বলে ওঠে। মার্কসের সংস্থা টেসলার শেয়ার হোল্ডাররা একে একে বিষয়টি নিয়ে মুখ খুলতে শুরু করেন। মার্কসের পদত্যাগের দাবিও ওঠে। এরপরই দেখা যায় মাইক্রো ব্লগিং সাইটে ইহুদি বিদ্বেষী নানা পোস্টের সঙ্গে অ্যাপল ইন্টারন্যাশনাল, বিজনেস মেশিন কোর, ওরাকেল, এক্সফিনিটি ব্র্যান্ড, ব্রোভা টিভি, ডিজনির মতো সংস্থার বিজ্ঞাপন যাচ্ছে। এ নিয়ে কার্যত হইচই পড়ে যায়। এ নিয়ে আইবিএম এর তরফে বিবৃতি জারি করা হয়। বলা হয়, বিষয়টি নিষ্পত্তি না হওয়া পর্যন্ত মাইক্রো ব্লগিং সাইটে বিজ্ঞাপন দেওয়া বন্ধ রাখবে তারা। তারপর একে একে অ্যাপল, ডিজনি, লায়ন গেট ইন্টারন্যাশনাল, ওয়ার্নার ব্রাদার্স, প্যারামাউন্ট গ্লোবালের মতো বেশ কিছু নামী সংস্থা তাদের বিজ্ঞাপন তুলে নেয়। এক্সকে সবথেকে বেশি বিজ্ঞাপন দেয় অ্যাপল, তারা বিজ্ঞাপন বন্ধ করে দেয়। এরপরে বিজ্ঞাপনী সংস্থাগুলোকে অশ্রাব্য ভাষায় গালিগালাজ করেন মার্কস। তবে মার্কস ক্ষমা চাইলেও লাভ হয়নি।